আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিকো হসপিটালস প্রেজেন্ট সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক আমরা আজকে কথা বলবো হার্ট সার্জারির আধুনিক যেই অগ্রগতি হয়েছে সেই প্রসঙ্গে। বাংলাদেশে আমাদের চিকিৎসা ক্ষেত্রে যেই অগ্রগতি নিয়ে আমরা গর্ববোধ করি তার মধ্যে আমাদের হৃদরোগ ব্যবস্থাপনাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে বিগত কয়েক দশকে আমাদের দেশে হৃদরোগ চিকিৎসায় অভাবনীয় সাফল্য এসেছে, কিন্তু তারপরেও আমরা প্রায়শই দেখি আমাদের দেশের শীর্ষ রাজনীতিবিদ অথবা ব্যবসায়ীবৃন্দ কখনো কখনো বিদেশে চিকিৎসা নিতে যান। হার্টের সার্জারি কখনো সিঙ্গাপুরে করেন, কখনো থাইল্যান্ডে করেন, কখনো অন্য দেশে করেন। কেন তারা যান এবং কোন জায়গাটা আমরা পিছিয়ে আছি, আধুনিক এই অগ্রগতি বাংলাদেশে সংযুক্ত করতে কি দরকার সে বিষয়ে আমরা কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমরা এমন দুজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যারা দীর্ঘদিন সিঙ্গাপুরে কাজ করেছেন শীর্ষ অবস্থানে থেকে। যে মাউন্ট এলিজাবেথ হসপিটালে আমাদের দেশ থেকে অনেকে যান, সেখানকার শীর্ষ সার্জন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। চলুন আমরা পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর থিও কফিডিস, ইজ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক সার্জারি, Mount Elizabeth Hospital, Singapore. Professor Theo Kofidis, welcome to our program. Thank you. It's nice to be here with you. Thank you. We also have Professor Dr. Faizus Sazzad. Professor Faizus Sazzad সিঙ্গাপুরে দীর্ঘদিন কাজ করেছেন, কিন্তু তিনি বর্তমানে বাংলাদেশে ইউনিকো হসপিটালে আছেন, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি, ইউনিকো হসপিটাল ঢাকা। প্রফেসর ফাইজুস সাজ্জাদ, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর সাজ্জাদ, আপনাকে দিয়ে শুরু করব। আপনার যেই গল্প এবং আপনি দেশে যে কাজগুলো করছেন সেটি দর্শকদেরকে একটুখানি জানিয়ে আসি। দর্শক, প্রফেসর ফাইজুস সাজ্জাদ সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে দীর্ঘদিন কাজ করেছেন সার্জারি বিষয়ে, এবং তারপর বাংলাদেশে ফিরে এসেছেন। সিঙ্গাপুরের অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগাচ্ছেন আমাদের এখানকার সার্জারির যে বিষয়টা সেটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রথমেই ডক্টর ফাইজুস সাজ্জাদ আপনাকে জিজ্ঞেস করব, যে কাজগুলো সিঙ্গাপুরে করেছেন এবং যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন, কি মনে হচ্ছে সংযোগটা কি হচ্ছে আমাদের দেশের কার্ডিও সার্জারির যে সেক্টর, সেখানে কি আমরা একটি ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি ভবিষ্যতে? দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনি যে বিষয়টা দিয়ে শুরু করেছেন, যে হার্ট সার্জারি বা হৃদরোগের যে চিকিৎসা, সেটা আমাদের দেশে যে পরিমাণ অগ্রগতি লাভ করেছে সেটা অন্য অনেক সেক্টরের থেকে কিন্তু ট্রিমেন্ডাস বা বেশি, এবং এটা আমাদের একটা গর্বের জায়গা। গত 3 দশকে আমরা হার্ট সার্জারি এবং হৃদরোগের অন্যান্য চিকিৎসাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে বা একটা আধুনিক সিচুয়েশনে আমরা এস্টাবলিশ করতে পেরেছি। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে অগ্রগতি বা উন্নয়ন একটা ক্রমবর্ধমান বা চলমান প্রক্রিয়া। তো যে জিনিসটা আমরা এই 3 দশক ধরে অ্যাচিভ করতে পেরেছি, সেই জিনিসটা যদি আমরা ওই অবস্থানে রেখে দেই, তাহলে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা বা সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড যে বিষয়টা আপনি বললেন, সেই স্ট্যান্ডার্ড হিসাবে বাংলাদেশ ওই জায়গায় ধরে রাখতে গেলে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো এই জিনিসগুলোকে আমি কয়েকটা ভাগে দেখি। যে 1 নম্বর হচ্ছিল যে 10 বছর আগে বা 20 বছর আগে আমরা যেভাবে ওপেন হার্ট সার্জারি করতাম, ঠিক একই রকমভাবে কিন্তু আমরা সামনের দিকে করে এগিয়ে যেতে পারবো না, স্ট্যান্ডার্ড উইল ড্রপ। এবং এই পুরো প্রক্রিয়াটাকে আমি দেখি হচ্ছিল শুধুমাত্র সার্জনের একক কোনো বিষয় হিসেবে নয়। একটা সার্জারি বা হৃদরোগের চিকিৎসার জন্য একটা দল বা টিম একসাথে কাজ করে। এর মধ্যে অ্যানেস্থেসিওলজিস্ট আছেন, এর মধ্যে নার্সিং স্টাফ আছেন, এর মধ্যে পারফিউশনিস্ট আছেন, এবং অন্যান্য টেকনিক্যাল টিম রয়েছেন যারা ওই চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত হন। তো শুধুমাত্র একটা সার্জিক্যাল বিষয়কে যদি আমরা অগ্রগতি হিসেবে ধরে নিই, কিন্তু টিমটার যদি আমরা প্রোগ্রেস সেইভাবে নির্ধারণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আর সর্বশেষ আপনি যেটা বললেন যে দেশে ফিরে আসার যে বিষয়টা এবং এই দুটো দেশের মধ্যে পার্থক্য বা সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টাকে আমি যেভাবে দেখি, আমি মনে করি যে আমাদের দেশের যে হিউজ পটেনশিয়াল রয়েছে, এই দেশ এর কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে দেখেই এই পটেনশিয়াল। চ্যালেঞ্জের একটা বড় বিষয় হচ্ছিল যে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা, এবং এই ক্রমবর্ধমান জনসংখ্যার মধ্যে হার্ট ডিজিজের আমরা প্রিভ্যালেন্স স্টাডি তো সেই অর্থে আমরা করিনি, কিন্তু যদি আমরা আসলে করি তাহলে দেখব যে লিডিং 1 to টপ ডিজিজের মধ্যে হার্ট ডিজিজ অন্যতম। সেই হিসাবে এই ডিজিজ বার্ডেনকে যদি আমরা আসলে চিকিৎসা দিতে যাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, সেটা আমাদের একটা নৈতিক দায়িত্ব বা কর্তব্য। সেই চেতনা থেকেই ফেরত আসা এবং
একটা কথা সত্যি যে আপনি যত সার্ভিসই প্রোভাইড করেন না কেন, একটা গ্রুপের সবসময়ই একটা স্ট্যান্ডার্ড বা আধুনিক বিশ্বের চিকিৎসা নেওয়ার প্রবণতা থাকবে এবং আমাদেরকে সেইটার প্রতি রেসপেক্টফুল হওয়া উচিত। তা আমি মনে করি আমরা যদি সেই এনভায়রনমেন্ট দেশে ক্রিয়েট করতে পারি তাহলে এই ব্যবধান বা দূরত্বটা আমরা ঘুচাতে পারবো। এটা খুবই চমৎকার একটি বিষয় ছিল, কিন্তু একটা বাস্তববাদী কথা যে আমাদের যতই আমরা অগ্রগতি করি না কেন, সিঙ্গাপুর থেকেও কিন্তু মানুষ চিকিৎসার জন্য অন্য দেশে যায়। তাদের দেশে আমরা যাই, কিন্তু তাদের দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, থাইল্যান্ড থেকে অন্য দেশে যাচ্ছে। সুতরাং এটি গ্লোবাল মুভমেন্ট হবেই, এখানে অত বেশি বিচলিত হওয়ার কিছু নাই। কিন্তু আমাদের দেশের যে উন্নতি হয়েছে সেটি আমাদের জন্য একটি আশার বিষয়। Professor Theo Kofidis, again welcome to our program. We are really grateful that you have given us time. You have visited Bangladesh few times, so based on your experience in Bangladesh and your experience in Singapore, and we know that you are also establishing modern cardiothoracic surgery in Greece, which is your motherland. So how do you see the overall situation in Bangladesh regarding the standard of care, and where do we belong in global care market, you think? Well, I've been in Bangladesh at least 5 times in the last 10 years. And I must confess that every time I come, I can't believe my eyes how the progress goes. Every time I come, I see something new will be established. The level of skill as well as the infrastructural level is constantly improving. Yes, we all think or perceive Bangladesh as a developing country. However, the speed of development is really impressive in this domain, healthcare, particularly what I know best, which is cardiothoracic surgery. Yes. So the change is really very strong and it's visible, even for a visitor like me. Okay, that's really great. We're very happy to learn that from you. Now we move to the main topic. We are talking about the modern or the latest developments in cardiothoracic surgery. If you enlighten us about the progress that we have seen in this sector forever in last 30 years or 20 years, how we have made good progresses in this particular field, what are the technological developments or interventions that have come up into this particular cardiothoracic surgery sector? Well, first, I must establish that Bangladesh, it's taking a lot of developmental strides forwards to catch up with the rest of the world, the best centers in the world. But in general, heart surgery, I would summarize the developments of the last 10 years into one single sector, and that is minimal invasive, reducing the trauma to the patient, the burden to the patient, and facilitating a new patient journey. See, 30 years ago, 40 years ago, the patient was just praying to come out alive of heart surgery. Yeah. 15 years ago, the patient was expecting to come out alive from heart surgery and suffer as little as possible complications. In the year 2026 and moving forward, guess what is the number one question the patient come and ask us and Professor Sazzad is, when can I go back to work? Yeah. They want to have all the other things, but at the same time recover faster and easier to go back to their livelihood. So heart surgery, that means technology, implants, instruments, but also the heart surgeons have adapted to these trends, to the needs of the patients, and offer now minimal invasive procedures. Minimal invasive may be direct vision minimal invasive, it may be robotic, endoscopic, using advanced tools, but what it means literally is that we avoid median sternotomy. We avoid opening the chest widely, the chest bone. So we can do the same procedures nowadays, but with small incisions on the side. And that has a lot of advantages we can talk about. The main trend is therefore minimal invasive heart surgery, which is conquering the world, and perhaps personalized treatments in collaboration with the cardiologists in the so-called heart team. Okay,
থ্যাংক ইউ সো মাচ ডক্টর Kofidis। আমরা প্রফেসর সাজ্জাদ, যদি আমরা এই জায়গাটা আসি, যে আমি জিজ্ঞেস করছিলাম যে সবচেয়ে বড় অগ্রগতি কি হয়েছে এই হার্টের সার্জারি জগতে, তিনি বলেছেন যে এখন আমরা মিনিমালি ইনভাইসিভ, খুব অল্প কেটে সার্জারি করার যে প্রসঙ্গটা একটু যদি ব্যাখ্যা করেন বিষয়টা উনি আসলে বলতে চেয়েছেন যে আমরা ওপেন হার্ট সার্জারি বলতে বুঝি যে বুকটা সম্পূর্ণ কেটে বড় করে ওপেন করে সেই সার্জারি। তো গত 30 বছরের আমরা যে অগ্রগতির কথা আপনি জানতে চেয়েছেন, এর মধ্যে এই টেকনিক্যাল অগ্রগতিকে প্রফেসর কফিদিস যেটা বললেন, যে এই অগ্রগতিকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে আমরা বলবো বুক না কেটে বা হাড় না কেটে যে সার্জারি করা যায়, সেটাই হচ্ছিল সবচেয়ে বড় অগ্রগতি। এর ফলে আগে যেরকম লোকজন চিন্তা করতো যে 30 বছর আগে যে আমরা অপারেশন হলে আমরা বাঁচবো কিনা, সেই শঙ্কা কিন্তু এখন আমাদের মধ্যে নাই। এখন দেখা গেছে গত 10 বছরে তাদের রোগীদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ঠিক আছে আমি তো বাঁচলাম, কিন্তু এর থেকে জটিলতা যদি কত কমানো যায়। কিন্তু এখন আর সেই সময়টা নাই। এখন মানুষ জিজ্ঞেস করতে চায় বা জানতে চায় মিনিমালি ইনভেসিভের কারণে যে আমি কত দ্রুত আমার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবো। সো মিনিমালি ইনভেসিভের এই কারণে এই পুরো সামগ্রিক চিত্রটা বদলে বিষয়টা আসলে কেমন, যদি একটু ব্যাখ্যা করেন, ওটা দিয়ে কি বোঝায়, কি প্রযুক্তি ব্যবহার করা হয় এই মিনিমাল ইনভেসিভ? সাধারণত এটাকে আমরা বলি কি হোল সার্জারি, মানে অল্প কেটে ক্যামেরার মাধ্যমে ডিফারেন্ট ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে। মূলত আসলে সার্জারিটা একই। আপনার হার্টের যে অপারেশনের প্রয়োজন হবে, সেটা যদি বাইপাস সার্জারি হয় বা ভালভের সার্জারি হয় বা অন্য ধরনের সার্জারি হয়, সার্জারি আপনার ভেতরের পুরোটা একই রকম। আমি সহজভাবে আপনার বলতে চাই, এটা মানুষ যদি এভাবে বোঝে যে আগে আমরা গলব্লাডার অপারেশন করার জন্য পেট কেটে অপারেশন করতাম, কিন্তু এখন আমরা কিন্তু তা করি না। আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতির মাধ্যমে গলব্লাডার অপারেশন করে ফেলি। ঠিক একই রকমভাবে হার্টের অপারেশন আমরা বুক কেটে অপারেশন করতাম, সেটা না করে এই ক্যামেরা অ্যাসিস্টেড বা পোর্টের মাধ্যমে কি হোল সার্জারি করা যায়। এই হচ্ছিল তফাৎ। অপারেশন মূলত একই, কিন্তু প্রক্রিয়া হচ্ছে একটা বিষয়। যেমন অনেকের মনে কিন্তু এটা আসবে, আমরা সিনেমায় যেভাবে আগে দেখতাম, আমাদের বাংলাদেশের সিনেমা আপনারা জানেন যে একটা হার্ট অপারেশন হচ্ছে, দেখানো হচ্ছে বুকটা কেটে 2 ভাগ করা হয়েছে, হার্টটা নড়ছে অনেক সময় দেখা যায়। তো এটা কিন্তু একটা ভীতির বিষয়, কিন্তু একই সাথে আশ্বস্ত করার একটা বিষয় যে আমি দেখতে পাচ্ছি সার্জন যিনি কাজ করছেন তিনি দেখছেন, হার্টটা হয়তো হাতেও নিচ্ছেন কিনা এরকম। কিন্তু এখন যেটা করছেন সেখানে ছোট একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র হয়তো ভিতরে চলে গিয়ে তারপর কাজগুলো হচ্ছে। আমরা কি সাকসেস রেট যেটা, সেটা কি আমরা একই রকম পাচ্ছি না আগে বেড়েছে আগে? তো যে জিনিসটা হচ্ছে, I think Professor Theo will be able to answer this question even way better. He is much more experienced and he has seen it in first hand. So he's asking about what's the success rate of minimally invasive surgery compared to those conventional open heart surgeries before. আমি যেটা বলতে পারি সেটা হচ্ছিল যে হার্ট সার্জারি সাকসেস হচ্ছিল the patient will immediately know and the surgeon will immediately know in the operation theater whether it's a success or failure. আর আপনি যেটা বললেন যে আমরা অপারেশন থিয়েটারে আগে যেমন বুক কাটলে হার্টটা দেখতে পারি, কিন্তু এখনো আমাদেরকে দেখতে হয়। দেখার জিনিসটা, দৃষ্টিভঙ্গিটা আসলে চেঞ্জ হয়েছে, জায়গাটা চেঞ্জ হয়েছে, স্ক্রিনে দেখছেন, আমরা স্ক্রিনে দেখছি। একটা এন্ডোস্কোপের মাধ্যমে ইকোকার্ডিওগ্রাফিটা রান করতে থাকে ডিউরিং অপারেশন, এটাকে বলে ট্রান্সইসোফেজিয়াল ইকো। তখন সার্জন সহ অন্যান্য টিম মেম্বাররা কিন্তু অপারেশন চলাকালে মিনিমালি ইনভেসিভে ওই ছিদ্রটুকু দিয়ে হয়তো দেখা যাচ্ছে না, ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে এবং ট্রান্সইসোফেজিয়াল একোর মধ্যে হার্টটাকে ঠিকই দেখে নিতে হচ্ছে। আচ্ছা, so Professor Theo Kofidis, if you comment on this, like how you compared the success rate of these new minimally invasive surgery techniques compared to the conventional previous ones? The main things we care about in any heart surgery is safety and efficacy. Yes. The way we measure it is very important part of the quality assurance process. That means we use special tables and we document our outcomes and then look back retrospectively how did these hundreds and thousands of patients went. Yes. Based on statistics. We call the statistics which can produce prediction scores, risk stratification scores, and we review retrospectively the outcomes of the heart surgery, like this or keyhole. Now, I'm glad to share that minimal invasive heart surgery and open heart surgery
produce the same safety and efficacy, the same great results, with the difference, of course, that minimal invasive saves you the trouble. Yes. Okay. And facilitates a much faster recovery. Now, however, in selected patients, not all patients, not everybody qualifies for minimal invasive heart surgery. Usually, the very complex procedures where you have to do 2-3 different things at the heart at the same time, you better do them through a median sternotomy. Okay. But the majority of the procedures can be done keyhole, minimally invasively, endoscopically, with the exact same efficacy and safety, and that is proven in thousands of publications. See, minimal invasive heart surgery is not new. It's out there for over 2 decades. It's now conquering Asia as well. And therefore, we can safely say, looking back at our results, that minimal invasive heart surgery produces amazing results in terms of survival, lack of serious complications such as stroke, kidney failure, but it offers significant advantages over the median sternotomy, which I believe we should focus and discuss about. Yes, thank you so much. That's a really, really great point, that it is comparable regarding the outcome. The success rate is comparable with the massive scar or the massive trouble that the patients goes through when they have the open heart surgery. They cut the chest. But it reduces the minimal invasive process. It reduces the troubles quite a lot significantly. But one point I want to highlight from here is your. You mentioned about not everyone will qualify for the for a particular set of treatment or modalities. So this is the point where we can discuss about the personalization of surgery, isn't it? Like who is qualified for minimal invasive, who is qualified for those open heart, and what are the factors that will decide these decisions? That's an excellent question. Basically, the condition of the patient and the comorbidities of the patient, that means the coexisting conditions and other problems the patient may have, are the key factors that define the decision we make. Until a decade ago, we only had tablets, maybe some catheter-based procedures by the cardiologist, and the big sternotomy. But now, in between, we have many more solutions to adapt the surgical procedure to the best needs of the patient. If the patient is, for example, very short and very obese, maybe not the best candidate to do minimal invasive, particularly in the early stage of experience of the surgeon who is embarking on minimal invasive. Other conditions may be a very severe drop in heart function. That means if the disease is very complex, entails many parts of the heart, it may be safer to do the procedure through a median sternotomy. Other conditions, because remember, for the minimal invasive, we usually enter from the side. And during the surgery, we'll need to deflate the lung to reach the heart. That is very easy. It's done by the anesthetist. There are certain conditions which do not allow it. For example, if the patient had cancer treatment, irradiation before, or multiple bouts of active tuberculosis, the lung may be full of adhesions stuck to the chest, and we may not be able to perform the procedure minimally invasively. Also, certain conditions such as severe calcifications of the aorta. That means the aorta is like stone. It has a lot of debris. This can happen in very old, very badly regulated diabetic patients. We see it oftentimes. Then it may not be a very good choice to do the procedure minimal invasive. But as I said, the vast majority of cases, the conditions I mentioned are very rare. So the vast majority of patients easily qualify for a minimal invasive procedure if the program provides the right surgeon who knows what he's doing, has received the appropriate training and the right tools. Thank you so much. It's a really, really great comment. Dr. Sazzad, এই যে প্রসঙ্গে যদি আসি যে
কিছু মানুষকে চিকিৎসা করা যাচ্ছে মিনিমালি অল্প কেটে, আবার কাউকে হয়তো পুরো বুকটা কেটে করতে হচ্ছে। আমরা যদি একটু অসুখের দিক থেকে বিবেচনা করি, সাধারণত কোন কোন অসুখের ক্ষেত্রে এই সার্জারিগুলো করা হয়, এবং সেই সার্জারির যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি একটু কমেন্ট করেন যে আমাদের দেশে কোন ধরনের মানুষদের জন্য আপনি মিনিমালি ইনভেসিভ করবেন এবং কাদের জন্য হয়তো একদম ওপেন হার্ট সার্জারি করবেন। আসলে আমি বলবো যে আমরা আগে হার্ট সার্জারির বিষয়গুলো জানি। সেটাই। যেমন ধরেন বাইপাস সার্জারি খুব একটা কমন সার্জারি, তারপরে হার্ট ভালভের সার্জারি, এটাও যথেষ্ট কমন একটা সার্জারি। হার্টের অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হৃদস্পন্দন বা এরিথমিয়া যাকে বলি, সেটার যে সার্জারি, প্লাস হার্টের টিউমার এবং আদার যে সমস্ত সার্জারি আছে, এগুলোই আমাদের মূলত হার্ট সার্জারি। তো যেই সমস্ত হার্ট সার্জারি ওপেন অ্যাপ্রোচে করা যায় বা স্ট্যান্ডার্ড স্টানোটমি দিয়ে করা যায়, সকল হার্ট সার্জারি মিনিমালি ইনভেসিভ প্রক্রিয়ায় করা সম্ভব। তো ওই যে উনি যেটা বলছিলেন তার ব্যাখ্যাটা এরকম হলে কিছু কিছু ক্ষেত্রে, কারণ আমরা ধরেন অপারেশন করতে গেলে পেশেন্টের অনেকগুলো ফ্যাক্টর এর মধ্যে দেখতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছিল যে পেশেন্টের অপারেশনের জন্য ফিটনেস আছে কিনা। আমি একটি প্রসিজিওর করতে জানি এর অর্থ এই না যে এই প্রসিজিওর যে রিসিভ করছে সেও ইকুয়ালি সেটা রিস্ক ফ্রি হিসাবে রিসিভ করতে পারছে। এই জন্য উনি যে সমস্ত কন্ডিশনগুলোর কথা বললেন, এগুলো রেয়ার কন্ডিশন। প্রত্যেকটা পেশেন্ট যাদের ওপেন হার্ট সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে অ্যাসেসমেন্টের মাধ্যমে মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে অপারেশন করা সম্ভব। আচ্ছা, এবং সেটা আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি যে আমাদের দেশে কোন ধরনের অসুখ একটু বেশি পাওয়া যায়, এবং আমাদের দেশে ধরেন কত পার্সেন্ট মানুষ আসলে মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে যাবে, এবং আমাদের দেশে কি এটা অহরহ করা হচ্ছে? আচ্ছা, আমাদের দেশে আসলে সেই অর্থে একটা স্ট্রং মিনিমালি ইনভেসিভ প্রোগ্রাম নেই। হাওয়েভার ইউনিকো হসপিটালে আমরা একটা স্ট্রং মিনিমালি ইনভেসিভ প্রোগ্রাম সেট আপ করেছি, যার মাধ্যমে আমরা এত ধরনের যে আলোচনা করলাম যে এই সমস্ত হার্টের যে কোনো অপারেশন সেখানে করা যায়। কারণ আপনি যদি যে প্রশ্ন আমাকে করেছেন তার উত্তর দিতে হয় এভাবে যে অনেক ডিজিজ আমাদের দেশে কমন, এর মধ্যে হচ্ছিল হার্টের ব্লক বা হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা অনেক কমন, কিন্তু তার অর্থ এই না যে অন্য গ্রুপের রোগগুলো যথেষ্ট কমন না। যেমন ভালভুলার হার্ট ডিজিজও কিন্তু একটা বড় ডিজিজ বার্ডেন আমাদের দেশের জন্য, যেটা নিয়ে প্রায়শই আলোচনা হয় না। এর বাইরে কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা জন্মগত হৃদরোগের যে বিষয়টা থাকে সেটা নিয়েও খুব বেশি আলোচনা হয় না। তো ইন এ নাটশেল আমি যদি আপনাকে বলি যে আমাদের দেশে কেন এই আলোচনাগুলো হয় না, এর বেশ কয়েকটা কারণ রয়েছে। যে অথবা কেন বাইপাস বা হার্ট ব্লকের বা হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেশি, দুইটা এইজ গ্রুপের পেশেন্ট এবং দুইটা সোশিও ইকোনমিক গ্রুপের পেশেন্টকে আমাদেরকে আসলে আলাদা করে দেখতে হবে। যে আফটার 50s ধরেন একজন ব্যক্তির, বিশেষ করে মহিলারা আরও বেশি নেগলেক্টেড, ওনারা ওনাদের হার্টের রোগে সাফার করতে থাকেন কিন্তু হসপিটাল পর্যন্ত চিকিৎসার জন্য আসতে পারেন না। পুরুষরা যারা আসলে ব্রেড অ্যান্ড বাটার যারা আর্ন করছেন, তাদের যখন হার্টের হৃদরোগ হয় তারা সহজেই হাসপাতালে চলে আসেন। এই জন্য উন্নত বিশ্বের তুলনায় বাইপাস বা হার্টের ব্লকের রোগীর সংখ্যা আমাদের দেশে বেশি। তথাপি আপনার যেটা বললাম জন্মগত হৃদরোগ এবং ভালভুলার হার্ট ডিজিজের হৃদরোগের রোগীর সংখ্যাও কিন্তু অনেক বেশি, যাদেরকে আমরা সচরাচর দেখতে পাই না। এর কারণ হচ্ছিল যে ঢাকা শহরের বাইরে, আমাদের দেশে ক্যাপিটাল সিটির বাইরে হার্টের হাসপাতাল অথবা স্পেশালিস্টের সংখ্যা অথবা যে ধরনের অ্যাসেসমেন্ট টুল আমাদের প্রয়োজন সেগুলোর অপ্রতুলতা রয়েছে। ওকে, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আসলে বেশ মনোযোগ দেওয়ার সুযোগ আছে এখানে। জি। Professor Theo Kofidis, we're talking about the availability of those minimally invasive surgery options in Bangladesh. Dr. Faizus Sazzad, he worked with you, he did his PhD with you, and he's trying to introduce that in Unico hospitals. What's your view about this effort, and how do you want to see the future in this field in Bangladesh? Well, looking at the potential that Bangladesh harbors, looking at the technological developments that are evident, and having visited the Unico hospital today, so I must conclude that the future is very bright in Bangladesh. Not only you have a lot of young people and a lot of talent in the pipeline
for the future of heart surgery in Bangladesh. But you also have a huge population that will need heart surgery, because a heart surgeon can only be as good as his volume. So beyond that, and allow me to get a bit personal here, I had a great privilege of training Professor Sazzad when he was at National University Hospital with me, when I was the head of department there. And I must say, looking at his development over the last couple of years, both in academia as well as in surgery, Bangladesh, Dhaka, the Unico hospital has a super talent in their circles with Professor Sazzad. And looking at that, and I'm sure that he has assimilated all the skills, the necessary skills, and will establish them in Dhaka to offer the same services for all the patients in Bangladesh. His level of commitment as well as expertise is at such level that I think requires no more introduction. That's really good. We can be proud, and I am personally, as his former teacher, proud of having contributed to such a talent. And I'm sure Bangladesh will harbor many more talents in the years ahead to be able to cover all the needs. I mean, one surgeon alone cannot cover the needs of the country. But this is where the trend goes. Remember, however, that while human factor is the number one, the surgeon, the team at Unico Hospital and other hospitals in Bangladesh, the infrastructure must be there. The political will must be there. Absolutely. The leadership of the hospital must support the individual effort. But what I've witnessed today gives me a lot of hope for the future of heart surgery in Bangladesh. That's really great. It gives us tremendous pleasure and also pride to see your confidence and also the way you praise Dr. Sazzad and his commitment to the country. So do you think in the near future, in next 2, 3 years or 5 years, when in my introduction I mentioned that despite tremendous development into this sector in Bangladesh, some people still moves to Singapore and other countries. Mount Elizabeth is a big destination where you are a surgeon. Can we expect that in next 3 to 5 years we can have a comparable situation here in Bangladesh in hospitals with Professor Sazzad and also with his colleagues? You can recommend that, hey, instead of coming to Mount Elizabeth, you can get similar services in Dhaka. Do you think that's possible? Well, look, Bangladesh is a very big country compared to our country, Singapore. And therefore, Singapore has already a history of leadership in medical care. And because it's a small country and economically very developed, it's very homogeneous. That's true. That means you get top care in many places in Singapore. We are in Dhaka, and Dhaka is only a small part of Bangladesh. So if you're asking me how the condition will be across Bangladesh, then probably it will take more than 3 to 5 years. It takes time to establish infrastructure as well as bring the right brains. I'm sure there will be very talented, like Professor Sazzad, Bangladeshi heart surgeons who the country will brain regain. As we say, brain drain, the opposite will happen, brain regain, if they give them the right incentives to come back and build up. As for Professor Sazzad and the Unico Hospital, I think they already have what it takes. And knowing him very well over the last 15 years, I think it's a matter of a few years to establish a very complete program that will definitely produce very pristine outcomes. We in Singapore and myself in Mount Elizabeth, of course, are always at the disposal of the Bangladeshi people. I had the privilege of operating, let's not call names, but quite a few VIP and other patients from Bangladesh. But in a way, my presence here serves the paradox purpose, the opposite, so that we are not needed anymore. So I'm sure in a few years' time, patients will not have to come to Singapore or United States or anywhere else. There will still be some patients, as it is the case in Europe. I experienced that in Greece as well, who will prefer to seek help in another country, maybe some complex cases. However, even there, we can work together as a team. That's why we signed a very important document today for collaboration as a team to
follow the patient through his entire Yes. journey between Singapore and Bangladesh. Yeah, that's amazing. And that's exactly what we need. Instead of one-way journey, we can have both a communications and collaborations. ডক্টর সাজ্জাদ, খুব ভালো লাগছিল শুনে যে আপনি যে চমৎকার কাজ করেছেন ডক্টর কফিডিজের সাথে বাংলাদেশে যেই সার্জারিগুলোর এখন চিন্তা করছেন, যে ফ্যাসিলিটিটা ডেভেলপ করছেন, আমাদের এখানেও তো আগে থেকেই অনেকেই কাজ করছেন এবং আমরা জানি যে বেশ কয়েকটা সেন্টারে কিন্তু আধুনিক অনেক ফ্যাসিলিটি তৈরি হয়েছে বাংলাদেশে। আমরা যদি সামগ্রিকভাবে একটা ইকোসিস্টেম হিসেবে বাংলাদেশে এই আধুনিক পদ্ধতিগুলো সবার নাগালে আনতে চাই, কি করা দরকার বলে মনে করেন? তো আমি যেটা মনে করি যে হ্যাঁ, আধুনিকায়ন হয়েছে, এর পরবর্তী ধাপের দিকে আমাদের আসলে নজর দেওয়া উচিত। আমাদের দেশের জনসংখ্যার তুলনায় যে পরিমাণ আসলে হার্ট সেন্টার আছে, এর মোর দেন 90% ঢাকা সিটির ভেতরে। এর বাইরে বিভাগীয় শহরে দুই একটা হসপিটাল রয়েছে। তো প্রথমে হচ্ছিল যে আমাদেরকে চিন্তা করতে হবে যে বৃহত্তর জনগোষ্ঠীর কতটুকু কাছে এই সার্ভিসটা নিয়ে যাওয়া যায়। দুই একটা সেন্টার থাকবে, দে উইল ওয়ার্ক এজ এ সেন্টার অফ এক্সেলেন্স। সকল সেন্টারকে সেন্টার অফ এক্সেলেন্স হওয়ার প্রয়োজন আমাদের দেশের মতো দেশের আসলে দরকার নাই বলে আমি মনে করি। কিন্তু বেসিক নিড যে সমস্ত বিষয় রয়েছে, যে আমার একটা হৃদরোগের চিকিৎসা, আপনি গতকালকেও দেখেছেন যে একটা ইনসিডেন্স আমাদের হেলথ সেক্টরে হয়েছে, একজন হার্ট অ্যাটাকের রোগী মারা গেছে এবং এর সম্পূর্ণ দায় পড়েছে একজন ডাক্তারের উপরে, যেটা খুবই অনভিপ্রেত এবং আমরা কখনোই এই জাতীয় অন্যায্য একটা কাজ হয়েছে। কিন্তু আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই হাসপাতালটুকুর এতটুকু ক্যাপাসিটি ছিল না যে একজন হৃদরোগের বেসিক যে নিড, সেই নিডটা ফুলফিল করার। অর্থাৎ আমাদেরকে আসলে রুট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে ওর বিয়ন্ড হার্টের রোগীদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং যতই আমরা চিকিৎসা করি না কেন, চিকিৎসক বা সার্জন হিসেবে আমরা যাই বলি না কেন, আমি বিশ্বাস করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেন্টিভ হেলথ কেয়ারের দিকে যদি আমরা আসলে নজর না দিই, তাহলে ইভ্যালুয়েটিভ এবং এই সমস্ত ট্রিটমেন্ট পারপাসে যে সমস্ত জিনিস আসবে, সেগুলো আমাদের দেশের জন্য একটা হিউজ বার্ডেন হয়ে দাঁড়াবে। হাওয়েভার, আপনি যদি হার্ট সার্জারির কথা বলেন, তা আমি মনে করি যে অনেকেই যে এই দেশে হার্ট সার্জারি করছেন, যথেষ্ট সুনামের সাথে করছেন এবং দীর্ঘদিন ধরে করছেন, এবং আমরা এই জিনিসটার প্রতি অনেক কৃতজ্ঞ এবং গ্রেটফুল। হাওয়েভার, পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রপার ট্রেনিং, এডুকেট ফ্যাসিলিটিস, মোস্ট ইম্পর্টেন্টলি টিম বিল্ডিংয়ের যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারগুলোর দিকে খুব তীক্ষ্ণভাবে নজরদারি করতে হবে। এছাড়া আমাদের আসলে পরবর্তী ধাপের উত্তরণের বিষয়টা সফল হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনারা যারা কাজ করছেন একেবারে টপ লেভেলে যে কজন আছেন, তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, এবং প্রফেসর থিও তো বললেন যে সহযোগিতা কিন্তু উন্মুক্ত আছে, তারাও কিন্তু আসবে। আমাদের এখানে এডুকেশনের ট্রেনিংয়ের জায়গাটা কিন্তু আপনারা যদি সুন্দরভাবে তৈরি করেন, আমরা আশা করি যে একটা ভালো ওয়ার্কফোর্স কিন্তু আমাদের দেশে তৈরি হবে এই আধুনিক সার্জারির যে প্রসঙ্গ। শুধুমাত্র সেই বিষয় না, এছাড়াও আপনার ধরেন আরও বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। একদিকে আমাদের গ্রাসরুট লেভেল এবং আমাদের বিশাল জনগোষ্ঠী, যেমন স্বাস্থ্যসেবার বা হার্টের চিকিৎসার আওতার বাইরে, অন্যদিকে আপনি যদি ওয়েস্টার্নের দিকে তাকান এবং আধুনিকায়নের দিকে তাকান, তাহলে আমি বলবো ব্রিফলি পার্সোনালাইজড থেরাপি বা পার্সোনালাইজড হার্ট সার্জারির ব্যাপারে কিন্তু খুব অল্প কথা হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ। এছাড়া বিজ্ঞান কিন্তু এগিয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ কামিং অ্যান্ড নকিং অন দ্য ডোর। সো এই সমস্ত চ্যালেঞ্জ আমরা অ্যাডপ্ট করেই এগিয়ে যেতে হবে। এই বিষয়গুলোর দিকে যদি আমরা এখনই নজর না দিই, তাহলে একটা সময় পরে অবভিয়াসলি এখনো যা জানছি সেটাও তো পুরনো হয়ে যাবে তখন। সেটা একটা বিষয়। প্রফেসর থিও, উই আর টকিং অ্যাবাউট দ্য collaboration in Bangladesh, in intra-organizational collaborations, public-private collaborations, everything. And Professor Sazzad was highlighting the importance of continuous training and educational development, etc. In your own opinion, you have been into this field, you are tremendously involved with research and development. Both of you are involved with, as you said, with fundamental developments into this sector. So, where this sector is heading to? What are the new skills that you think are coming up, and especially the AI and robotic surgery, how these two things are going to shape this field of cardiothoracic surgery?
Well, the developments are rapid. I don't think that robotic cardiac surgery or AI will anytime soon replace the heart surgeon. Okay. But in future, maybe 2 decades from now, we will be surprised. There will be a lot of improvement. Now, AI, I think, will help us make better decisions. Yes. Help us make better decisions for each and every patient. And I'm sure it's going to be more efficient than our own brain in terms of making those decisions. Implementing them in the operation theater, perhaps the human factor will still be needed for heart surgery. As for education, that is a big part of a big domain in our profession. It always has meant a lot to me. Yeah. I have spent many years proctoring across Asia in many countries, training hundreds of surgeons and also establishing simulation centers. So I believe simulation, therefore, is going to be bigger in the future. And AI will help with simulation. That's true. So meaning to say, until now, the surgeon was training in the operation theater, exposed to many cases, improving his skill. Now, like pilots, before they take the responsibility of transferring 300 passengers 40,000 feet in the air, what do? They train in the simulator. Yeah. Now, this technology is now entering our field, and we have pioneered it with new type of simulators, syllabus, and training programs that involve theory, simulation, and then the presence in the operation theater. So I think all these components will play a very significant role. Add on improved tools and improved implants into the heart, which are much better than the existing stents or heart valve implants that we have on the market today. Okay, great. And we're really looking forward to this development that's going to transform lives of millions of people around the world. There is another thing that I want to bring into this discussion. It's about the importance of genetics or genetic tests that can that are going to also have tremendous impact on different other diseases, cancer, liver disease, and other diseases. What's your view about the importance of genetic test or genetics for personalized surgery and also personalized treatment of cardiovascular diseases? Well, I think the share and the position of genetic treatments or genetic analysis in the future of cardiovascular disease is tremendous. We cannot even fathom it right now. Okay, it may not help the surgeon in the operation theater, but it can help with the prevention, and it will definitely help with the medication as well as decision making. Yeah. See, right now, based on the weight of the patient and his condition, we by default give every patient the same type of pill and perhaps a similar dosage. We don't know, however, whether his body can take up this medication and show the appropriate effect. It's different in you, it's different in me, it's different in Professor Sazzad and all the patients out there. Every human being has a different reaction to those medications. In every human, maybe in you, a certain medication A may have the best effect, but in my case, medication B. Yeah. So genetic testing, a proper genetic analysis, also analysis of the microbiome of the bowel, a gene analysis of the blood will help guide therapy for every single patient in a much more defined and differentiated way. I think in heart failure, we will see the first breakthrough for genetic treatments. Okay. Wonderful. Yeah. There is a huge opportunity for that, for expansion of that field in global scenario and also in Bangladesh. We can definitely work in that area. আমরা যদি এই বিষয়টার উপর একটু আলোকপাত করতে চাই যে প্রফেসর কফিদিস যা বললেন এআই এবং জেনেটিক্স সংক্রান্ত, তো বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদেরকে আগামীকাল অথবা খুব দ্রুত কার্ডিওভাস্কুলার সার্জন অথবা কার্ডিওলজিস্টদেরকে রিপ্লেস করে ফেলবে, বিষয়টা সেরকম না। কিন্তু এর একটা বড় ধরনের প্রভাব আমাদের হৃদরোগীদের এবং হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে রয়েছে। যেমন ধরেন এআই আমাদেরকে সাহায্য করবে ডাক্তার হিসাবে একটা ভালো সিদ্ধান্ত নেয়ার, কারণ আমাদের আসলে সিদ্ধান্তগুলো আসে যে সমস্ত জার্নাল, আর্টিকেল, সোর্স, গাইডলাইন, টেক্সট বুক এগুলো থেকে। আমরা যতটুকু তথ্য আমাদের ব্রেনের মধ্যে ধারণ করতে পারি তার চেয়ে দ্রুততর সময়ে এআই এই তথ্যগুলো বিশ্লেষণ করে একজন নির্দিষ্ট রোগীর জন্য কত ভালো একটা সিদ্ধান্ত, কোন ওষুধটা ভালো হবে বা কোন থেরাপিটা ভালো হবে সেটা নির্ধারণ করে দিতে পারবে। সেটা
এবং আসলে অপারেশন থিয়েটারের কথা যদি বলেন তাহলে একজন সার্জন যে অপারেশন করছেন এআই হয়তো সেটা বদলে ফেলতে পারবে না। হাউএভার আমাদেরকে মনে রাখতে হবে যে সিমুলেশন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আসলে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আনফরচুনেটলি এখন পর্যন্ত সার্জারি যে ট্রেনিং সেই ট্রেনিংটা আমরা অপারেশন থিয়েটারে রোগীদের উপরেই হয়ে যায়, রোগীদের উপরে হয়ে যায়। তো সিমুলেশন বিষয়টা হচ্ছিল অনেকটা একটা ল্যাবের মতো, যেখানে কৃত্রিম একটা মডেল থাকবে, সেই মডেলের উপরে ডাক্তাররা ট্রেনিং করবেন এবং তাদের দক্ষতা বাড়াবেন, তারপর তারা একজন হিউম্যানের উপরে সেই অপারেশনটা করতে পারবেন। এবং এটাই আসলে আধুনিক বিশ্বে হয়ে আসছে। তো হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সিমুলেশন ট্রেনিংয়ের বিষয়টা অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এরপর আপনারা যে আলোচনা করলেন যে জেনেটিক্সের ব্যাপারে উনি বললেন যে এটার একটা ভালো প্রভাব রয়েছে এবং সুদূর প্রসারী প্রভাব, এটাও হয়তো অদূর ভবিষ্যতে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেও যাচ্ছে ইনফ্যাক্ট। তো একটা দিক গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় ভুলে যাই যে এখন পর্যন্ত আমরা যে সমস্ত ওষুধপত্র রোগীদেরকে দেই তাদের খুব দুটো ভাগে ভাগ করি, যে কারা প্রাপ্তবয়স্ক আর কারা বাচ্চা, এবং শরীরের ওজন অথবা অন্যান্য ফ্যাক্টরকে আমরা প্রবাবলি চিন্তা ভাবনা না করেই একই ওষুধ, ধরেন জ্বরের ওষুধ অথবা প্রেশারের ওষুধ, আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, প্রেশারের ওষুধ আমরা হয়তো একই ডোজ সকল রোগীকে দিচ্ছি। সেটা হয়তো আমার ক্ষেত্রে কাজ নাও করতে পারে, আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। সো হয়তো জেনেটিক আমাদেরকে, জেনেটিক সায়েন্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোগীর বিভিন্ন ফ্যাক্টরকে কাউন্ট করে, তার হজম ক্ষমতা কীরকম, তার শরীরের উচ্চতা কীরকম, তার রক্তে এই ওষুধটা কী মাত্রায় পৌঁছানো দরকার, সেই হিসাবে হয়তো ওই ওষুধের ক্যালকুলেশন করে সুনির্দিষ্ট মাত্রার ওষুধ সেই রোগীর জন্য দিতে পারবে। জি, এ বিষয়ে গবেষণাগুলো কিন্তু আমাদের দেশে এখন শুরু করার একটা ভালো সময়, এবং আপনারা যারা কাজ করছেন আশা করি যে সকলের সহযোগিতা সেই কাজগুলো আসবে দেশে। আমরা একেবারে শেষের দিকে চলে আসলাম। আমরা ডক্টর Theo Kofidis, we are at the end of the program. If you have any final words for the people of Bangladesh, any hope that you want to disseminate for the field of cardiovascular disease? It's more on a philosophical level, I would say. We're sure, we have established that Bangladesh has a tremendous potential. As Henry Ford used to say, whether you believe you can or you believe you cannot, you're probably right. So we better believe we can. Okay. And I'm sure that Bangladesh has a tremendous potential. If we are to reach somewhere we haven't been before, this is where Bangladesh is heading, then we have to do things we haven't done before. Okay. So we are in a constant process of change. We should welcome change. Thank you so much, Professor Theo Kofidis, Dr. Faizus Sazzad. We are really grateful for your time today, and we hope to see both of you again in the studio, and also looking forward to the contribution you're making into this field of cardiovascular disease in Bangladesh. Thank you so much. Thank you for your hospitality. Thank you. দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম হৃদরোগের আধুনিক সার্জারির প্রসঙ্গে, এবং বাংলাদেশের ডক্টর ফাইজুস সাজ্জাদ যে কাজগুলো করছেন, শুরু করেছেন ইউনিকো হসপিটালে, এবং তার যিনি গুরু আসলে একদিক থেকে এই ফিল্ডে, প্রফেসর ডক্টর থিও কফিডিস, দুজনের সাথে আমরা কথা বললাম। আমাদের বাংলাদেশে যদি এই আধুনিক ব্যবস্থাপনাটাকে আমাদের চিকিৎসার সাথে ওতপ্রোতভাবে যুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে আসলে খুব শক্ত একটি বিশ্বাস নিয়ে এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে, এবং আমরা এমন একটি অবস্থায় পৌঁছাবো যেখানে আমাদের রোগীদেরকে আর হয়তো বিদেশে যেতে হবে না। আমরা সেই দিনের প্রত্যাশায় থাকলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য শেষ করছি।